আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ কলিজা রান্না করে দেখাবো। কলিজা রান্না করার জন্য যা যা লাগবে দেখেন, আমি কিন্তু উপকরণগুলো প্রথমে সাজিয়ে নিয়েছি। আর একটা প্যানের মধ্যে আমি পানি বসিয়ে দিলাম। তো পানিটা বলক উঠলে কী করব, আমি কলিজাগুলো দিয়ে দিব। কারণ কলিজার মধ্যে কি হয়, একটা আপনার কালো পানি থাকে। কলিজাটা যদি আমরা একটু গরম পানির মধ্যে 5-10 মিনিট হালকা সিদ্ধ করে নিই, তো যে কালো পানিটা সেটা চলে যাবে। তো কলিজা রান্নাটা করলে কালারটা সুন্দর আসে। তো আমার পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এর জন্য কিন্তু আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজা এবং হ্যাপসা, হ্যাঁ, একসাথে মিশিয়ে আমি রান্না করে দেখাবো আজকে। কলিজা রান্নাটা আমরা বেশিরভাগ মহিলাই পারি। আমি কীভাবে রান্না করি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আমার রান্নাটা যদি আপনারা ভালো লেগে থাকে, আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ আমার কলিজা রান্নাটা অনেক মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার। আশা করি এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। আমি আরেকটা পাতিলের মধ্যে দেখেন আমার হাউস অ্যাসিস্ট্যান্ট চা খাবে, চার পানি বসে। এই তো 5 থেকে সর্বোচ্চ 10 মিনিট পানির মধ্যে আমি রেখেছিলাম, ভাপ দিয়েছিলাম আর কি। তো এখন ছেঁকে নিয়েছি। এখন আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম কলিজাটা রান্না করার জন্য। কলিজা রান্নাটা খুবই সহজ, নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইদের খুবই উপকার আসবে রান্নাটি দেখলে। দেখেন আমি কলিজা আজকে ভুনা করে রান্না করব, এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আমি আজকে সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করব। শুকনো মরিচ দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দেখেন আমি কড়াইতে দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হইলে আমি পেঁয়াজ টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজের কুচিগুলো কিন্তু দেখেন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিগুলো হালকা করে ভেজে নেব। কলিজা কিন্তু আমি আজকে গরুর কলিজা এবং হ্যাপসা রান্না করব। কলিজার মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে। ডাক্তাররা যাদের শরীরে আয়রন কম তাদেরকে কলিজা রান্না করে খাওয়ার জন্য বলে। আর কুরবানি দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু কলিজা রান্না করতে হয়। তো সেই জন্য আমরা কুরবানি দিয়ে কলিজাটা এইভাবে রান্না করে দেখতে পারি। আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটু আমি তেলের মধ্যে গরম করে নিতেছি। দেখেন আমি কিন্তু পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো আসলে কি আপনার যার যা যে এরকম খায়, অনেকে একটু মশলা বেশি খায়, তারা একটু বেশি মশলা দেয়, কম খেলে একটু কম দেয়। আর মশলাটা আসলে একেবারে পরিমাপটা না দেওয়াই ভালো, কারণ আপনার কতটুকু রান্না করবেন, বেশি রান্না করলে বেশি দিতে হবে মশলা, কম রান্না করলে কম দিতে হবে। সেজন্য কিন্তু মশলা পরিমাপটা আমি এতটা বলি না। ভালো করে মিশিয়ে কিন্তু আমি আদা রসুনের বাটাটা একটু ভেজে নিচ্ছি, কেননা কাঁচা গন্ধ যাতে করে না আসে। এখানে কিন্তু দেখেন আমি কিন্তু গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। এখন ভালো করে মিক্স করে আমি কিন্তু মশলাটা ভালো কষিয়ে নিব। তো কলিজার মধ্যে কিন্তু দেখেন এই যে একটা চামড়া থাকে, এই চামড়াটা যদি আপনারা উঠিয়ে নেন তাহলে কিন্তু কলিজাটা সফট হবে, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এটা অনেকে চামড়াটা ফালায়, অনেকে চামড়াটা ফালায় না, এটা আপনার একান্ত ইচ্ছে। যদি সময় থাকে চামড়াটা ফেলে নেন তাহলে কিন্তু কলিজাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে মশলা কিন্তু দেখেন আমার কিন্তু অনেকটা কষানো হয়ে যাচ্ছে। আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় আপনারা কমেন্টস করে জানাবেন। আর কলিজা রান্নার ব্যাপারে যদি কোনো আপনাদের জানা থাকে, আমি আপনারা প্রশ্ন করলে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি কলিজাগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমি এই যে রসুন, হ্যাঁ, আস্ত রসুন 10 থেকে 15 কোয়া দিয়ে দিলাম একসাথে। কলিজা রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে, আর যেহেতু আমি কলিজাটা ভুনা করে রান্না করব, একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তেলের পরিমাণটা একটু বেশি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কলিজাটা খেতে একটু বেশি ভালো লাগে। কারণ কলিজার মধ্যে কিন্তু আপনার হ্যাপসার মধ্যে কিন্তু চর্বি থাকে না, সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন ভালো করে কিন্তু মিশিয়ে আমি কলিজাটাকে একটু কষিয়ে নিলাম। তারপর কিন্তু আমি দেখেন আটা পাতিলে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য।
তো আমার কলিজাটা কিন্তু আমি আরেকটু ভালো করে কষানোর জন্য আমি কিছু গরম পানি অ্যাড করে দিলাম। কারণ গরম পানি যদি আপনি দেন তাহলে কি রান্নাটা দ্রুত কলিজাটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন কতক্ষণ অপেক্ষা করব কলিজাটা কষানোর জন্য। একটু পানি দিয়ে দিয়েছি, এই পানিটা কিন্তু দিয়েই কলিজাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন এখন ঢাকনাটা কিন্তু আমি উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। কষানোর সময় একটু পরপরই ঢাকনাটা খুলে নাড়তে হবে যাতে করে নিচে না লেগে যায়। আর যে কোনো তরকারি কিন্তু আপনার নিচে যদি লেগে যায় সে তরকারির স্বাদ কিন্তু আপনার পুরোপুরি ভালো আসবে না। সেই জন্য আমরা কি করব, কষানোর সময় আমরা দূরে যাব না, আমরা কাছে থেকে বসে রান্নাটা মানে সব কিছু মাংস হোক কলিজা হোক কষিয়ে থাকবো। আর আপনার যদি লেগে যায় আপনার এত পরিশ্রম কিন্তু বৃথা। আপনার কখনোই পুরোপুরি স্বাদ ভালো আসবে না যদি তরকারি লেগে যায়। তো সেদিকে আমরা সব সময় লক্ষ্য রাখার চেষ্টা করব। আমি কিন্তু ডেকে ডেকে কিন্তু কষাচ্ছি, কারণ ডাকলে কি হবে আপনার যে মশলার সেন্টটা বাহিরে বের হতে পারবে না, এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো কি হবে আপনার কলিজাটা কি দ্রুত সিদ্ধ হবে। এই জন্য আমরা ডেকে ডেকে কি করব, মাংসটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার পর সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। দেখেন আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আমার কলিজা কিন্তু কষানো হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি পুরোপুরি রান্নাটা করার জন্য। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। এখন জিরার গুঁড়ো, তারপর এলাচ দারচিনি, তারপর গোলমরিচ, এগুলো সব অ্যাড করে এগুলো গুঁড়ো করে নিয়েছি। ওখান থেকে আমি 1 চামচ দিয়ে দিয়েছি, তাহলে কি হয় তরকারিটার সেন্টটা ভালো আসে। আপনি লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন। আর দেখেন কয়েকটা কাঁচামরিচ কিন্তু আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে কি হয় তরকারিটা ভালো একটা সেন্ট আসে এবং দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ।